জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুল তারেক। গত 3 দিন থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ড বিদেশি ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা দিচ্ছেন। সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা বিশেষ করে মেডিকেল বোর্ড এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। সংকটাপন্ন বেগম খালেদা জিয়াকে এখনই বিদেশ নেওয়ার অবস্থা নেই, তবে প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের ডাক্তারদের পরামর্শ নিয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন। এ সময় নেতাকর্মী ও উৎসুক জনতাকে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান তিনি। এরপর আসন্ন বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি তুলে ধরেন মির্জা ফখরুল। জানান, 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে রোড শোর বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি, যা শুরু হবে চট্টগ্রামের কালুরঘাট থেকে এবং 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে শেষ হবে সমাবেশের মধ্য দিয়ে। এছাড়াও থাকবে বিভিন্ন বিভাগে স্বাধীনতার ঐতিহাসিক স্থান পরিদর্শন, 31 দফা সহ বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে আছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশি বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে। এদিকে শনিবার সকাল থেকে এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর খোঁজখবর নিতে আসছেন দলের নেতাকর্মীরা। আসছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও নাসিরউদ্দিন পাটোয়ারি। সবাই বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে গেছেন ওখানে নিয়ে গেছেন। ওখান থেকে কি চলছে তার এখন পরীক্ষা নিরীক্ষা চলছে, হয়তো বা পরবর্তীতে আমরা জানতে পারবো আর কি হয়তো আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। আমরা তার জন্য অপেক্ষা করছি যে কখনো হয়তো উনি যে কোনো সময় হয়তো চলে আসতে পারেন। নতুন করে আবার চাইনিজ ডাক্তাররাও যুক্ত হয়েছে, জন হপকিন্সের প্রফেসর 2-1 আছেন। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোনো রকম অবনতি হয়নি। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন।
মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তিনি ফেসবুক পোস্টে লেখেন, যে কোনো সন্তানের মতো মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও অন্য আর সকলের মতো এটি বাস্তবায়নে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় এবং অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই। মায়ের সংকটাপন্ন অবস্থায় পাশে না থাকার কারণ জানিয়ে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এমন মন্তব্যের পর শনিবার এখন টিভিকে মুঠোফোনে তারেক রহমানের দেশে ফিরতে বাধা না থাকার কথা জানান প্রেস সচিব। স্পষ্টভাবে বলেছি যে এই বিষয়ে কোনো বিধিনিষেধ বা আপত্তি নাই। উনি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, উনি লিডার। এখন উনি যখন আসতে যাবেন উনি ইজ ফ্রি টু কাম। এদিকে শনিবার সরকারি ছুটির দিনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয় বলে জানায় প্রেস উইং। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া সভায় উত্থাপিত হয়। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সময় সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দী থাকা অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, 3 দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শনিবার সারা দেশে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বরিশালে বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে নরসিংদীর মনোহরদীতে দোয়া ও মোনাজাত হয়। অংশ নেন দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন। এছাড়াও খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর সোনাগাজীতে মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ স্থানীয় নেতাকর্মীরা। সমস্ত মুসলিয়ান কেরাম নিয়ে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মধ্যে দেশের এই সংকটকালীন সময়ে তাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমরণ সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে একটা ইসলামী আদব কায়দায় একটা দেশ পরিচালনা করার জন্য। আমরা বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে আজকে তাকবীর দলের মাধ্যমে আমরা দোয়া মোনাজাত এবং কোরআন আগে আসর বাদ দোয়া মোনাজাতের আয়োজন করেছি।
শেখ হাসিনা মনে করতেন বেগম খালেদা জিয়া তার পথের কাঁটা, তাই বিগত সময় তাকে হত্যা করতে সব রকম চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রামে হতাহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে মানবিক সহায়তার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরও বলেন, শেখ হাসিনার লোকজন দেশের ব্যাংক লুট করে টাকা পাচার করেছে। 5 আগস্টের পর সমাজে অস্ত্রের ঝনঝনানি ও হত্যাকাণ্ড বেড়েছে, তাই নির্বাচনের আগে সামাজিক সন্ত্রাস রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান রিজভী। শেখ হাসিনার আমল মানেই হচ্ছে পদে পদে মৃত্যু। সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া, তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। পালিয়ে যাননি, দেশে থেকেছেন, জেল খেটেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত রাজনৈতিক নেতৃত্ব উল্লেখ করে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন সবাই। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লুটপাটে যারা জড়িত তাদের শাস্তি চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবে প্রতিষ্ঠান বন্ধ করে নয়। শনিবার রাজধানীতে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের কারণেই ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিয়েছে। সাধারণ মানুষের আয়ের কথা বলি, আমরা যখন ওইখানে বৈষম্য কমানোর কথা বলি, তার মানে হচ্ছে যে আসলে ইট ইজ এ গুড ইকোনমিক্স। এই জায়গাটা যদি আমরা হিসেবের মধ্যে না রাখি, তার অধিকারের প্রশ্নের জায়গাটা না রাখি, ওইখানে বৈষম্য কমানোর জায়গা না রাখি, তাহলে বাংলাদেশের অর্থনীতির আকৃতি বড় হবে না। স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা সে পাবে কিনা, শিক্ষার সুযোগ সে পাবে কিনা, এই প্রশ্নগুলোর সুরাহা যদি আমরা না করি, আমাদের কিন্তু অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে সেটি পূরণ হবে না এবং বারবারই মানুষ রাজপথে নামবে। এই তরুণরা রাজপথে নামবে, এই উঠতি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বারবারই কিন্তু রাজপথে নামবে। বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামে নাই, ক্যাপিটাল মার্কেট স্ক্যান্ডাল হয় নাই কোনো সময়। বিএনপির সময় গভর্নর, আমরা কোনো সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করি নাই। উইল গো ফর, আমরা যাব 1 কোটি জবের প্রতি, এবং 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে। অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে? এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারপেচ আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনি ভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনাও আছে। একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন, প্রথমেই তাকে 1 টুকরা জমি তো নিতে হবে। যেই তিনি জমি কিনতে গেছেন, হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে। বিএনপি রেকর্ড দেখেন অতীতে প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসই না করি, তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে? গণভোট বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এতে করে এটি নিয়ে হ্যাঁ কিংবা না ভোট দেওয়ার ক্ষেত্রেও সন্দিহান অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইসির মক ভোটিংয়ে এমন পরিস্থিতি দেখা যায়। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষামূলক ভোট গ্রহণ শুরু হয়। এই কার্যক্রম পরিদর্শন করে সিইসি বলেন, নির্বাচনের আগেই গণভোটের বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার এবং কমিশন ব্যাপকভাবে কার্যক্রম হাতে নিচ্ছে। ওয়াদা অনুযায়ী ইসি সুষ্ঠু নির্বাচন করতে চায় জানান সিইসি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে বলে
এ সময় আশা প্রকাশ করেন তিনি। ইসি কর্মকর্তারা জানান, মক ভোটিংয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে প্রবীণ ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া সম্প্রদায়ের সদস্য এবং প্রতিবন্ধী ভোটার সহ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্পের নিবন্ধিত ভোটাররা রয়েছেন। সংবিধান এখন যেটা চলমান আছে, যদি যুক্ত সেখানে অনেক সংশোধন আসবে। এটার জন্য ব্যাপক প্রচারণা দরকার। ম্যাস মিডিয়া মানুষ যেন জানতে পারে যে দিলে কি হবে, না দিলে কি হবে। আমাদের কমিউনিটিকে নিয়ে যারা কাজ করবে এবং সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে যারা কাজ করবে, আমরা এমন একজন সরকার গঠন চাই। আমাদের ক্যান্ডিডেট যারা রয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব ছিল। আগামী সপ্তাহেই একীভূত 5 ব্যাংকের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার বণিক বার্তার আয়োজনে জাতীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, খেলাপি আর বাড়তে পারে, স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও 10 বছর পর্যন্ত সময় লাগবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের তাগিদ দেন গভর্নর। গভর্নর বলেন, রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়েছে ব্যাংক খাত। দেশের অর্থনীতির এ খাতকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে। শুধু তাই নয়, মানি মার্কেটকে স্থিতিশীল রাখতে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ব্যবসায়ীদের নানা অভিযোগের জবাব দেন গভর্নর। আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকীকরণের একটা বড় ভূমিকা ছিল এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে, যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে এবং রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য, বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্ত শাসনের জন্য এদিকে নিয়ে যাওয়া। আমার ইনফ্লেশন রেট এখনও 8.2, এটার সাথে বা তার নিচে গেলে আমি ইন্টারেস্ট রেট কমিয়ে আনবো, কোনো সন্দেহ নেই, কিন্তু একটু ধৈর্য ধরুন। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচিত গ্রামীণ শিক্ষার্থীদের স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা। সমাবর্তনে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের 467 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া 4 জনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, 1 জনকে বিওটি চেয়ারম্যান গোল্ড মেডেল, 7 জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, 6 জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং 2 জনকে একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। সামনে রেখে চট্টগ্রামের ইপিজেড সহ বিভিন্ন শিল্প এলাকায় সম্ভাব্য নাশকতা রোধে শিল্প পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা। শনিবার নগরের খুলশীতে বিজিএমইএ ভবনে শিল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। শিল্প মালিকরা বলেন, বর্তমান সংকটকালে কোনো কারখানার বেতন দিতে 2-4 দিন দেরি হলেও শ্রমিকরা যাতে রাস্তায় না নেমে ধৈর্য ধরে সে বিষয়ে শ্রমিক নেতাদের উদ্যোগী হতে হবে। অন্যদিকে শ্রমিক নেতারা অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ এবং কারখানা বন্ধ হলে শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করার দাবি জানান। যে কোনো পরিস্থিতিতে মালিকদের পাশে থেকে সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। সভায় প্রধান অতিথি শিল্প পুলিশের অতিরিক্ত পরিদর্শক গাজী জসিমউদ্দিন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালিক, শ্রমিক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ফরিদপুরে আধিপত্য নিয়ে গ্রামবাসীর মধ্যে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এ সময় 20টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে গবাদি পশুসহ বিভিন্ন মালামাল। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সালতা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াবাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপিতে যোগ দেয় উপজেলার গট্টি ইউনিয়নের জাহিদ ও নুরু মাতুব্বর। এরপর এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় তারা। সম্প্রতি আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুপক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই জেরে শনিবার সকালে দুপক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
দফায় দফায় চলছে ইট পাটকেল। টাঙ্গাইলে জনসংযোগের সময় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 10 জন। শনিবার দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজার এলাকায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, টাঙ্গাইল 6 আসনে মনোনয়নের দাবিতে উপজেলার এলাসিন বাজারে মানববন্ধন করেন ইউনিয়ন বিএনপির সদস্য জুয়েল সরকারের সমর্থকরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সময়ে লিফলেট বিতরণ করছিলেন বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর অনুসারীরাও। এ সময় দুপক্ষের মুখোমুখি হলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় পণ্য কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং 1 জানুয়ারি থেকে তা কার্যকরের দাবি জানান তারা। এছাড়াও টাইম স্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল সহ জাতীয় সার্ভিস কমিশন গঠনের দাবি জানান আন্দোলনরতরা। অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধি সহ 4 দফা দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছেন চিনিকল শ্রমিক কর্মচারীরা। শনিবার সকালে চিনিকল গেটে এই কর্মসূচি পালন করেন তারা। শনিবার সকাল 8টা থেকে 9টা পর্যন্ত নাটোর চিনিকলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় বক্তারা 4টি মূল দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগ, 15 ভাগ মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী শ্রমিকদের দৈনিক মজুরি 750 টাকা নির্ধারণ এবং শুক্র ও শনিবার শ্রমিকদের পাশাপাশি কর্মকর্তাদেরও আবশ্যিক দায়িত্ব পালন। সমাবেশ শেষে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদ জানান, দাবি আদায়ে 3 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে বিক্ষোভ, কর্মবিরতি ও মানববন্ধন। এছাড়া আগামী 3 ডিসেম্বর সকাল 8টা থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা। গাজীপুরের টঙ্গীতে হামিম গ্রুপের CCL 3 পোশাক কারখানায় হঠাৎ করে একযোগে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিনের ব্যবধানে 2 শ্রমিকের হৃদরোগে মৃত্যুর ঘটনা কারখানায় কর্মরতদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করে। শনিবার দুপুরের পর হঠাৎ একে একে শ্রমিকরা মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও অজ্ঞান হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দিলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অসুস্থদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে 3 জনকে ভর্তি করা হয় এবং 3 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। চিকিৎসকদের মতে শ্রমিকরা সাধারণ উদ্বেগ ও আতঙ্কজনিত কারণে অসুস্থ হয়েছেন। একজনকে অসুস্থ অবস্থায় দেখে অন্যজনের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়। তো বেশিরভাগই এই ধরনের রোগী জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং প্যানিক ডিসঅর্ডার নিয়ে এসছে। তো আমাদের কাছে তারা এসছে, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কিছু কিছু রোগী আমরা ছেড়ে দিয়েছি। যাদেরকে মনে করেছি যে একটু খারাপ তাদেরকে আমরা 3 জনকে রেফার করেছি, 2 জনকে আমাদের হসপিটালে ভর্তি করেছি। সকালের শীত উপেক্ষা করে পোলো, খেয়া জাল, বাদাই জাল সহ নানা সরঞ্জাম নিয়ে মাছ শিকারে বিলপারে হাজারো শৌখিন মানুষের ঢল। দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। গ্রামীণ ঐতিহ্য হিসেবে প্রতি বছর এ সময় পাবনার বিল অঞ্চলে আয়োজন হয় এই উৎসব। বন্যার পানি নেমে যাওয়ার পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে মাসব্যাপী চলে এই উৎসব। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলাঞ্চলের পূর্ব নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা। দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। ভোরে সূর্যোদয়ের সাথে বিল পারে ছুটে আসেন শৌখিন মৎস্য শিকারীরা। কারো হাতে পোলো, কারো হাতে ঠেলা জাল, আবার কেউ বাদাই জাল নিয়ে মেতে ওঠেন বাউত উৎসবে। হাজারো বাউতের উপস্থিতিতে বিল পারে
এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পাবনার বিল অঞ্চলে এমন উৎসব চলছে বছরের পর বছর। গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন চলমান রাখার কথা জানান স্থানীয়রা। গত 2 বছর ধরে মাছ এখানে পাওয়া যাচ্ছে না, এই চায়না জালের কারণে। আগে লোয়ারি, কাতল, বোয়াল, গজার অনেক মাছ পাওয়া যেত, এখন কিছু পাওয়া যায় না। মোট পারে বাড়িতে খারাপ লাগছে, কত না পিছে বন্ধু একটা মাছও পাই নাই। কাতল মারছি, শৈল মারছি, অনেক বড় বড় বিশাল বিশাল বড় বড় মাছ মারছি, খুব ভালো লাগছে। বিশ্বব্যাপী দেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে রাজধানীতে চলছে সিরামিক এক্সপো। রবিবার শেষ হবে 4 দিনের এই আয়োজন। গত 27 নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা এই এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। একদিন হাতে রেখে এক্সপো সমাপনী এবং পুরস্কার বিতরণী করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় তিনি আধুনিক বাংলাদেশ গড়তে সিরামিক শিল্পের ভূমিকার কথা তুলে ধরেন। সেই সাথে দেশের সিরামিক ম্যানুফ্যাকচারাররা নতুন আইডিয়া তৈরি এবং গ্রিন ওয়ার্ল্ড গড়তে ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি। এবারের সিরামিক এক্সপোতে বাংলাদেশ সহ 25টি দেশের 135টি প্রতিষ্ঠান ও 300 ব্র্যান্ড অংশ নিয়েছে। ব্র্যাক ব্যাংক ও ডেইলি স্টারের যৌথ উদ্যোগে আইসিটি অ্যাওয়ার্ডস 2025-এ সম্মানিত হলেন 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠান। দশমবারের মতো এই আয়োজনে আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। শনিবার রাজধানীর একটি হোটেলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। আম্বারানি রেজা নির্বাচিত হন আইসিটি ওমান অব দ্য ইয়ার, অপরদিকে কামাল কাদির পান বিজনেস পার্সন অব দ্য ইয়ার। সেই সাথে পায়োনিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হন ফাহিম মাসরুর। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিফাতুল্লাহ খান। এই আয়োজন দেশের আইসিটি খাতে ব্যতিক্রম ও সফল উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। বাংলাদেশে বাড়তে থাকা ভূমিকম্প ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। সকালে রাজধানীর একটি হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় জেসিএক্স ডেভেলপমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় অনুভূত একাধিক ভূমিকম্প ভবিষ্যৎ ঝুঁকির ইঙ্গিত বহন করে। এই পরিস্থিতিতে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক কার্যক্রমকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেমিনারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন জাপানের 2 খ্যাতিমান স্থপতি সাকো আর্কিটেক্ট ও প্রতিষ্ঠাতা কেইই চিরো সাকো এবং ভেরিটাস জাপান এলএলসি এর প্রিন্সিপাল হিসায়া সুগিয়ামা। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, রাজুক, আইএবি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। জাপানের নাম্বার 1 ব্র্যান্ড সোফি অ্যান্টিবায়োটিকের স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে এলো ফেমিনিন কেয়ার। রাজধানীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সোফি অ্যান্টিব্যাকটেরিয়া স্যানিটারি ন্যাপকিনের বিপণন শুরু হয়। জাপানি ব্র্যান্ডের ন্যাপকিনটি বাংলাদেশের নিজস্ব কারখানায় উৎপাদন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা আরও জানান, ভোক্তার কথা বিবেচনা করে ধারাবাহিকভাবে আরও উন্নত নিরাপদ ও পণ্য তৈরি করা হবে। পিরিয়ডের সময় সোফি ন্যাপকিন ব্যবহারে নারীরা অন্যান্য প্যাডের চেয়ে নিরাপদ ও আরাম বোধ করবেন। প্রাথমিক পর্যায়ে 10 লাখ কিশোরীদের কাছে পণ্যটি পৌঁছে দেওয়া হবে বলে জানায় কোম্পানিটি। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 3য় ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল। 2 দিনের এ আয়োজন ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আবহ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর একে ফজলুল হক ভুইয়া মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চাকরি মেলায় ঘিরে বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদের ছিল ব্যাপক উপস্থিতি। 19টি শিল্প গ্রুপ মেলায় অংশ নিয়েছে। স্টলে চাকরি অনুসন্ধান, ক্যারিয়ারের দিক নির্দেশনা এবং সিভি জমা দেওয়ার সুযোগ ছিল।
ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে তরুণরা ভবিষ্যৎ পেশাজীবন গঠনে দিক নির্দেশনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কার্নিভালের মিডিয়া পার্টনার ছিল এখন টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 153 জনে দাঁড়িয়েছে। এদিকে দুর্যোগে বিপর্যস্ত দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির সরকার। ডিটওয়ার আঘাতে দ্বীপ রাষ্ট্রটির অন্তত 1.5 লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে স্থানীয় কেলানি এবং আত্তানাগালু নদীর পানি বেড়ে যাওয়ায় শুক্রবার রাত থেকে দেশটির পশ্চিম প্রদেশের অবস্থা এখন সবচেয়ে খারাপ। সড়ক, মহাসড়ক ও রেলপথের অনেক জায়গা পানিতে তলিয়ে থাকায় এবং ভূমিধসে যোগাযোগ ব্যাহত হচ্ছে। 26 নভেম্বর শ্রীলঙ্কায় আঘাত হানার পর এখন ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে পূর্ব নির্ধারিত 54টি ফ্লাইট বাতিল করেছে ভারতের চেন্নাই বিমানবন্দর। রোববার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দক্ষিণ পশ্চিমে পৌঁছাবে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার। সপ্তাহব্যাপী বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি বেড়ে অন্তত 400 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ায় প্রাণ গেছে 248 জনের, নিখোঁজ শতাধিক। কাদামাটি ও ধ্বংসস্তূপের মধ্যে এখনও চলছে উদ্ধার অভিযান। তবে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় বন্যার্তদের প্রয়োজনীয় সাহায্য কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর। জানিয়েছেন শোক ও সমবেদনাও। এদিকে থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে 145 জনে দাঁড়িয়েছে। দেশটির শৃঙ্খলা প্রদেশের মৃতের সংখ্যা শতাধিক রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে দক্ষিণাঞ্চলের 12টি প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। আর সারা দেশে 36 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত লাখ লাখ মানুষ। কিয়েভ জানায় শুক্রবার রাতভর ইউক্রেনীয় ভূখণ্ডে 36টি ক্ষেপণাস্ত্র ও প্রায় 600টি ড্রোন ছুড়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। এতে অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এদিকে কিয়েভের জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে মস্কো। এতে কিয়েভে অন্তত 6 লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে দাবি ইউক্রেনের। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্ক দখলে রুশ বাহিনী ক্রমশ অগ্রসর হচ্ছে বলেও বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন। এর আগে ট্রাম্পের প্রস্তাব করা ইউক্রেন যুদ্ধবিরতির প্রসঙ্গে পুতিন জানান, গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে কিয়েভ সৈন্য প্রত্যাহার না করলে বল প্রয়োগ করে নিজেদের লক্ষ্য অর্জন করতে বাধ্য হবে মস্কো। অন্যদিকে চলতি সপ্তাহে যুদ্ধবিরতির বিষয়ে ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কিয়েভ। ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা এড়িয়ে চলতে বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়েছে ভেনেজুয়েলার আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট ট্র্যাডার 24 প্রকাশিত একটি চিত্রে দেখা যায় বেশিরভাগ বেসামরিক বিমান ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলছে। গত সপ্তাহে মার্কিন এভিয়েশন বিভাগ আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমায় ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেয়। মাদক চোরাচালানকে কেন্দ্র করে কয়েক মাস ধরে উত্তপ্ত কারাকাস ওয়াশিংটন সম্পর্ক। সম্প্রতি ভেনেজুয়েলার মাদক চোরাচালান চক্র গুড়িয়ে দিতে দেশটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দেন ট্রাম্প। বিপরীতে দেশি বিদেশি যে কোনো হুমকি মোকাবেলায় কারাকাস প্রস্তুত বলে পাল্টা বার্তা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওয়াশিংটন ডিসিতে হামলার জেরে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় আবেদনের সব সিদ্ধান্ত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্ট বার্তায় মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী প্রতিটি বিদেশি নাগরিককে সর্বোচ্চ যাচাই বাছাই না করবে ততক্ষণ পর্যন্ত এসব অভিবাসন আবেদনের নিষ্পত্তি হবে না।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তরকে সব আশ্রয়প্রার্থীদের আবেদন অনুমোদন বা বাতিল করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব আবেদন পর্যালোচনা করার সুযোগ থাকলেও এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না অভিবাসন কর্মকর্তারা। একই দিনে আফগান পাসপোর্টধারীদের সব ধরনের ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সামাজিক মাধ্যমে এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেনের বেশিরভাগ অধ্যাদেশ স্বাক্ষর নকল করার একটি যন্ত্র অটোপেন ব্যবহারের মাধ্যমে 92% নির্বাহী আদেশ কার্যকর করা হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রুথ সোশ্যাল পোস্টে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়, অটোপেন দিয়ে সই করা নথিগুলোর আর কোনো কার্যকারিতা থাকবে না। যারা এই অটোপেন প্রক্রিয়া পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এমনকি তাদের বাঁচাতে বাইডেন যদি স্বাক্ষরগুলো নিজের বলে দাবি করতে চান তাহলে তার বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ আনা হবে বলে হুঁশিয়ারি করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে অটোপেন ব্যবহারের ইতিহাস বহু পুরানো। শরণার্থীদের ঢল সামলাতে চিলির সীমান্ত করিডোরে জরুরি অবস্থা জারি করতে পারে পেরু। রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন পেরুর পররাষ্ট্র দপ্তর। চিলিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা ডানপন্থী প্রার্থী হোসে আন্তোনিও ক্যাস্ট ঘোষণা করেছেন, অবৈধ অভিবাসীদের আগামী কয়েক মাসের মধ্যে দেশ ছাড়তে হবে। এমনটা না হলে তিনি ক্ষমতায় আসলে প্রথমে অবৈধ অভিবাসীদের আটক করবেন। এর জেরে চিলি সীমান্তে অভিবাসীদের ঢল শুরু হয়েছে। পেরুর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ইস্যুতে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। জরুরি অবস্থা জারির বিষয়ে তখন সিদ্ধান্ত জানানো হবে। এছাড়াও সীমান্ত অঞ্চলে পুলিশ সামরিক উপস্থিতি দ্রুত বাড়ানোর পদক্ষেপ নিতে যাচ্ছে পেরুর সরকার। তুরস্কের বসফরাস প্রণালীর কাছে কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরের 2টি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জাহাজে থাকা 25 ক্রু মেম্বারদের জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মিশর থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ট্যাঙ্কার কাইরাস কৃষ্ণ সাগরে বিস্ফোরণের শিকার হয়। তুরস্কের উপকূল থেকে 28 নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে। বাইরে থেকে আঘাতের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে কোনো খনির সঙ্গে ধাক্কা লাগে ট্যাঙ্কারটির। কৃষ্ণ সাগর থেকে 25 নটিক্যাল মাইল দূরে বিরাট নামের আরও একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা 20 কর্মী নিরাপদে আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে একটি বাণিজ্যিক জাহাজ ও উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শেষ করছে এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।